গল্পের শুরুতে আমরা একটি হাসপাতালের হাইড্রোথেরাপি রুমে ঝুলন্ত অবস্থায় একজন মহিলাকে দেখি। তার নাম হলো তন্ত্রী। মৃত্যুর সময় তিনি তার অতীতের কিছু দৃশ্য মনে করতে থাকেন, যা থেকে জানা যায় যে তিনি একই হাসপাতালে কাজ করতেন। সঠিকভাবে বলতে গেলে তিনি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন এবং সেখানে প্রসূতি মেয়েদের সন্তান প্রসব করাতে সাহায্য করতেন। তার সঙ্গে ছিলেন আরেকজন মহিলা যার নাম ইদা। তবে কিছুদিন ধরে তন্ত্রীর মন ভালো ছিল না, যা দেখে ইদা তার সমস্যা জানার চেষ্টা করেন, কিন্তু তন্ত্রী কিছুই বলেননি। তাদের মধ্যে বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও তারা দুজন খুব ভালো বন্ধু ছিলেন। হাসপাতালে একদিন ইদা যখন হাইড্রোথেরাপি রুমে এক গর্ভবতী মহিলার প্রসব করানোর জন্য যান, তখন তিনি ভয়ে আঁতকে ওঠেন, কারণ সেখানে ঝুলন্ত অবস্থায় ছিল তন্ত্রীর মৃতদেহ। এরপর 5 বছর কেটে যায়, যেখানে আমরা দুটি মেয়েকে দেখতে পাই, আরু ও পিকা। তারা খুব ভালো বন্ধু এবং এখন ইন্টার্নশিপ করতে যাচ্ছে লাম্বারিয়াং হাসপাতাল নামক একটি জায়গায়। 5 বছর আগে এই হাসপাতালেই তন্ত্রী ইন্টার্নশিপ করতে চেয়েছিলেন, কিন্তু কোনো কারণে তিনি তা করতে পারেননি। বর্তমানে এই হাসপাতালটি 5 বছর ধরে বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে, যেখানে তাদের দেখা হয় হেরুর সঙ্গে, যিনি একসময় হাসপাতালে সাধারণ কর্মচারী হিসেবে কাজ করতেন এবং তিনি ইদার স্বামী। এখানে ডক্টর রিঙ্গোর ছিলেন, যিনি প্রথমে মেয়েদের ইন্টার্নশিপের অনুমতি দিতে চাননি, কিন্তু পিকার অনুরোধে শেষমেশ রাজি হন। এরপর ইদা পিকা ও আরুনকে তাদের কক্ষে নিয়ে যান। পিকা চারপাশ খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিল। আরুমের শারীরিক অবস্থা তখনও ভালো ছিল না, তাই পিকা ডাক্তার আরফিনকে ডাকতে যায়। এই সময় আমরা আরুমের হাতে গর্ভপাতের ওষুধ দেখতে পাই, যা সে খেয়েছিল এবং যার ফলে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। রাতে আরুম গোপনে বাথরুমে যায়, কিন্তু সেখানে তখনও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন। তাই আরুম বাধ্য হয়ে চলে যায় সেই পুরনো হাইড্রোথেরাপি রুমে, যেখানে তন্ত্রী আত্মহত্যা করেছিল। সে দেখে এই রুমের অবস্থা ঠিক আগের মতোই রয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি তার পেছনে কিছু অদৃশ্য শয়তানি হাত দেখা যাচ্ছে, যা মুহূর্তেই মিলিয়ে যায়। মনে হয় এই অশরীরী শক্তি বুঝতে পেরেছিল যে আরুমের গর্ভে একটু ভ্রূণ ছিল, যা সে গর্ভপাতের ওষুধ খেয়ে ফেলে দিয়েছে। এরপর আরুম লক্ষ্য করে ওই ঘরের বাথটবের পাইপ থেকে হঠাৎ পানি বেরোতে শুরু করে, যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে বুঝিয়ে দিতে চাচ্ছে যে সে এখানে একা নয়। সে কিছু বোঝার আগেই ইদা এখানে চলে আসে আর তাকে বলে দেয় এই রুমটি দীর্ঘদিন বন্ধ হয়েছিল। পরের দিন সকালে আরুম ও পিকা যখন ডক্টর টাটোর সাথে দেখা করে, তখন ডাক্তার তাদের সেখানে থাকার অনুমতি দেন, কিন্তু আগে থেকে সাবধান করেন যে এই হাসপাতাল নিয়ে নানা ভৌতিক গুজব আছে এবং তারা চাইলে যে কোনো সময় এখান থেকে চলে যেতে পারে। এরপর দেখা যায় টাটোর প্রাক্তন স্ত্রী আউট সেখানে আসে, যিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ। তিনি আরুমকে দেখে কিছুটা অদ্ভুত আচরণ করেন এবং চলে যান। পরে জ্যাকি বলে যে আউটের একটি নিজস্ব ক্লিনিক আছে, তবে মাঝে মাঝে তিনি এখানে আসেন। ক্রমশ চারপাশের মানুষ জানতে পারে যে হাসপাতালটি আবার চালু হয়েছে, আর তাই তারা 5 বছর পর আগের তন্ত্রীর মৃত্যুর ঘটনা সম্পর্কে জানতে চায়। পিকা এসব কথা শুনে কিছুটা অস্বস্তি বোধ করলেও সে তার কাজেই মনোযোগ দেয়। আরুম তখনও চুপচাপ ছিল। সে তার প্রেমিক দিমাসের সঙ্গে দেখা করে, যার সন্তান সে গর্ভে ধারণ করেছিল। আসলে আগের রাতে যে ফোন কলটি করেছিল তা দিমাসের জন্যই করেছিল, কিন্তু দিমাস বিষয়টি একদম হালকাভাবে নেয় এবং আবারও আরুমের সঙ্গে ঘনিষ্ঠ হতে চায়। কিন্তু এবার আরুম বুঝতে পারে যে দিমাস তার জন্য সঠিক ব্যক্তি নয় এবং সে সম্পর্কের ইতি টানে। এদিকে ডক্টর টাটো হাসপাতালের পুরনো অংশ সংস্কারের জন্য হাইড্রোথেরাপি রুমের কাজ শুরু করার নির্দেশ দেন। রাতে হেরু আরুমের রুমে বিছানার চাদর দিয়ে আসে, তবে তার দৃষ্টিভঙ্গি ছিল সন্দেহজনক। এরপর আরুম কাঁদতে কাঁদতে বাথরুমে চলে যায়, যা দেখেই মনে হয় হেরু হয়তো তার সঙ্গে খারাপ কিছু করেছে। পরবর্তী দৃশ্যে আরুম একটি রোগীকে চেক আপ করতে যায়, যেখানে দেখা যায় যে সেখানে কোনো রোগী নেই, বরং এটি ছিল তন্ত্রীর আত্মা। সে অদ্ভুতভাবে হাসছিল এবং আরুমের পেট স্পর্শ করতে শুরু করে, যেন সে সব কিছু জানে। হঠাৎ আলো নিভে যায়। আরুম মোবাইলের আলো জ্বালিয়ে তাকিয়ে দেখে যে চেয়ারে কেউ নেই। আতঙ্কিত হয়ে সে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা লক হয়ে যায়।
তন্ত্রীর আত্মা তাকে সেখানে থাকার জন্য বলে, কিন্তু আরুম প্রচন্ড ভয় পেয়ে যায়। এরই মধ্যে টাটু এসে আলো জ্বালিয়ে দিলে সব স্বাভাবিক হয়ে যায়। অন্যদিকে মমিন নামে এক কর্মী হাইড্রোথেরাপির বাথটব ভাঙতে গিয়ে আহত হয়। সে মনে করে যে এখানে এখনো কোনো অশুভ শক্তি আছে, তবে হেরু এসব বিশ্বাস করে না। হঠাৎ হেরু ফোন পেয়ে অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় বারবার তন্ত্রীর আত্মাকেই দেখতে পায়। মনে হয় হাসপাতাল খোলার ফলে তন্ত্রীর আত্মা আবার মুক্ত হয়ে গেছে। অ্যাম্বুলেন্সের ভারসাম্য একেবারে নষ্ট হয়ে যায়, মারাত্মক দুর্ঘটনা ঘটে এবং হেরুর মৃত্যু হয়। পরের দিন যখন তার মৃতদেহ হাসপাতালের ভেতরে আনা হয়, তখন সবাই স্তম্ভিত হয়ে যায়। এটি একটি বিশাল ধাক্কা ছিল। আসলে এই দৃশ্যেই দেখানো হয়েছিল যে কেউ চাইছিল হেরুর মতো এক নীচ মানুষ মারা যাক, এবং ঠিক সেই রাতেই দুর্ঘটনা ঘটার ফলে সে আর বাঁচতে পারেনি। এখানে আরুম নিজেকেই দায়ী করছিল। পিকা আরুমকে বোঝায় এতে তার কোনো দোষ নেই। এরপর পিকা আরুমকে নিয়ে হাসপাতালের নির্মাণাধীন এলাকায় যায়। সেখানে মমি একা কাজ করছিল। হঠাৎ রুমে আলো নিভে যায়, আর সে দূর থেকে পায়ের আওয়াজ শুনতে পায়। তার মনে পড়ে সেখানে তো এমন কেউ ছিল না। সামনে শুধু একটা ভাঙা গাছ ছিল, যা এক প্রকার সেতুর মতো কাজ করছিল এবং নদীর দুই পাড়কে যুক্ত করছিল। মমিন তাড়াহুড়ো করে সেই গাছটি পার হতে গিয়ে হঠাৎ নদীতে পড়ে যায়। এতে বোঝা যায় যে তন্ত্রীর আত্মার সঙ্গে তারও কোনো সম্পর্ক ছিল, আর সে হেরুর ওপর প্রতিশোধ নিয়েছে। কিন্তু এখনো মমিন বাকি ছিল। ঘটনার পর মমিন প্রচন্ড অনুশোচনায় ভুগতে থাকে। অন্যদিকে আরুম আজও কোনো এক অজানা কারণে কান্নাকাটি করতে করতে ঘরে আসে। পিকা তাকে দেখে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আরুম এখন এই ইন্টার্নশিপ ছেড়ে দিতে চায়, কিন্তু পিকা তাকে বোঝায় যে এটি সঠিক সিদ্ধান্ত নয়। এদিকে রাত হয়। পিকার ঘুম ভেঙে গেলে সে দেখে আরুম ভয় পাচ্ছে। তখন আরুম বলে সেই রোগী হঠাৎ তন্ত্রী যে সেদিন তার কাছে এসেছিল, সে আসলে কোনো মানুষ ছিল না। আরুম জানায় যে তন্ত্রীর আত্মা এখনো বেঁচে আছে, আর সে এখন আছে তার বিছানার নিচে। পরদিন সকালে ডক্টর রিঙ্গো চিন্তিত হয়ে ইদার কাছে যায়, যা দেখে পিকার মনে সন্দেহ হয় এবং সে লুকিয়ে তাদের কথোপকথন শোনার চেষ্টা করে। পিকা তাদের জিজ্ঞাসা করে কেন হাসপাতালের মালিক মিস্টার বেগাস এই মৃত্যুগুলোর দায় নেন না, এবং এখনো পর্যন্ত তাকে কেউ দেখেনি। এদিকে হাসপাতালের দায়িত্ব পুরোপুরি ডক্টর টেটোর হাতে ছিল। অন্যদিকে দিমাস, যাকে আরুম আগেই ক্লিনিকে তার উপর ঘটে যাওয়া জোর জবরদস্তির ঘটনাটি বলেছিল, সে উল্টো আরুমকে দোষারোপ করে এবং তাকে খারাপ বলে সম্বোধন করে। পরে দিমাস আরুমকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার অজুহাতে তার কাছে যায়। এদিকে তন্ত্রীর আত্মার নজর এখন দিমাসের দিকে। সে দিমাসকে জঙ্গলের নির্জন পথে নিয়ে যায়, যেখানে দিমাস দুর্ঘটনার শিকার হয়। যদিও সে মৃত্যুর হাত থেকে বেঁচে যায়, তবুও সে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আরুম ও পিকা দ্রুত হাসপাতালে যায়, যেখানে দিমাস ভর্তি ছিল। সেখানে পিকা বুঝতে পারে দিমাস তাকে ঠকাচ্ছিল এবং তার সঙ্গে প্রতারণা করছিল। এমনকি পিকা ও দিমাসের সঙ্গে শারীরিক সম্পর্কও ছিল, যা জানার পর আরুম ভেঙে পড়ে এবং একা সেখান থেকে চলে যায়। পিকা মন খারাপ করে রুমে ফিরে আসে, কিন্তু এরপর যা ঘটে তা ছিল আরো অবাক করার মতো। পিকা তার হেজাব পরা নিয়ে কথা বলতে শুরু করে এবং আরুম রেগে গিয়ে বলে, তোমরা হেজাব শুধু এই কারণে পড়ো যাতে তোমাদের পাপ লুকিয়ে রাখা যায়। একথা শুনে পিকা ভয়ে চমকে যায়, কারণ মুহূর্তের মধ্যে আরুম জ্ঞান হারিয়ে ফেলে। আরুম এতটাই মানসিক চাপের মধ্যে ছিল যে তার শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মা তার অবস্থার জন্য খুবই উদ্বিগ্ন ছিল। পিকাও জানতে চেয়েছিল যে হাসপাতালে আসলে কি চলছে, তাই সে সরাসরি টেটোর কাছে গিয়ে জানতে চায় যে কেন মিস্টার বেগাস, যিনি হাসপাতালের প্রকৃত মালিক, কখনো এখানে আসেন না। এ সময় টেটো একটু হাসে এবং তার কথাবার্তা থেকে বোঝা যায় যে আসল মালিক আসলে সবসময় তাদের সঙ্গেই ছিল। এ কারণে বেগাস কখনো তাদের সামনে আসেনি। আজ ইদাও হাসপাতাল ছেড়ে তার নিজের শহরে ফিরে যাচ্ছিল। সে প্রথমে তন্ত্রীকে হারায়, তারপর হেরু ও মোমিনকেও হারায়। এজন্য তার আর এখানে কাজ করতে ভালো লাগে না। ইদা চলে যাওয়ার আগে পিকা তাকে মোমিনের একটি লকেট দেয়,
যা তার জিনিসের মধ্যেই পাওয়া গিয়েছিল। এটি দেখে ইদার মনে পড়ে যে যদি মোমিন কোনো ভুল করত এবং সরাসরি ইদাকে বলতে না পারত তবে সে সবসময় লিখে দিত। কথা মনে পড়ার পর হাসপাতালে ইন্টারনেটে সার্চ করে। তখন সে একটি ছবি খুঁজে পায় যেখানে ডক্টর রিঙ্গো ও তন্ত্রী একসঙ্গে ছিল। অন্যদিকে রিঙ্গো নিজেও তন্ত্রীর সম্পর্কে কিছু খুঁজছিল। পরবর্তীতে পিকা হাসপাতালে রিঙ্গোর ব্যাগের মধ্যে একটি পুরনো সংবাদপত্রের কাটিং খুঁজে পায় যেখানে লেখা ছিল যে তন্ত্রী আত্মহত্যা করেছে। সেই ব্যাগের মধ্যে একটি ডায়েরিও ছিল যেখানে শুধু তন্ত্রী নয় আরও অনেক মহিলার চুলের নমুনা ছিল, এমনকি আরুমের চুলও সেখানে ছিল। এটা দেখে পিকা আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু ডায়েরিটি নিয়ে রুমের ভেতরে লুকিয়ে পড়ে। ডক্টর রিঙ্গো এসে বুঝতে পারে যে কেউ তার ব্যাগ নাড়াচাড়া করেছে। যখন সে দেখে তার ব্যাগ থেকে ডায়েরিটি নেই তখন সে দুশ্চিন্তায় পড়ে এবং সেটি খুঁজতে শুরু করে। এ সুযোগে পিকা দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যেতে যায়, কিন্তু টেটো তাকে ধরে ফেলে এবং জানতে চায় সে রিঙ্গোর কাছ থেকে কি চুরি করেছে। পিকো টেটোর কাছে সাহায্য চায় কারণ সে মনে করছিল যে রিঙ্গো এই তন্ত্রীকে মেরে ফেলেছে এবং ডায়েরিটি তার প্রমাণ হতে পারে। টেটো কিছুক্ষণ চিন্তা করে এবং পিকাকে নিয়ে একটি ফাঁকা জায়গায় যায়। সেখানে সে জানায় যে তন্ত্রী একসময় এই হাসপাতালে কাজ করত এবং তার স্বভাব খুবই ভালো ছিল, কিন্তু একদিন সে আত্মহত্যা করে। এরপর হাসপাতাল বন্ধ হয়ে যায় কারণ এটি ভৌতিক স্থানে পরিণত হয়েছিল। টেটো তখন বিদেশে চলে গিয়েছিল, কিন্তু ফিরে এসে হাসপাতালটি পুনরায় চালু করে। কিন্তু যেহেতু এসব ঘটনা আবার ঘটতে শুরু করেছে তাই বোঝা যাচ্ছে তন্ত্রীর আত্মা এখনো এখানে রয়েছে এবং আরুমও এখানে নিরাপদ নয়। এজন্য টেটো পিকাকে সঙ্গে নিয়ে আরুমকে ইদার বাড়িতে রেখে আসে যাতে সে নিরাপদ থাকে। রাতে যখন আরুম ঘুমাচ্ছিল তখন সে স্বপ্নে দেখে যে তন্ত্রী একটি বাড়ির সামনে গর্ত খুঁড়ছে যেখানে ইদা ও তন্ত্রী দাঁড়িয়ে আছে। ইদা তন্ত্রীকে শান্ত করার চেষ্টা করছিল। গর্তটি অনেক বড় হয়ে গেলে হঠাৎ তন্ত্রী আরুমকে গর্তের ভেতর টেনে নিতে শুরু করে। বাস্তবেও তখন আরুমের শরীর অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে, এ যেন আত্মা তার শরীর ভর করতে চাচ্ছে। এদিকে পিকার ঘুম ভেঙে গেলে সে দেখে আরুম রুমে নেই। পিকা খুঁজতে গিয়ে দেখে একটি নির্জন ঘরে বড় একটি বাথটব রাখা হয়েছে, তবে ছাদের কিছু অংশ ভাঙা ছিল। তাই পিকা মই ব্যবহার করে ভেতরে প্রবেশ করে। সেখানে বাথটবের ভিতরে আরুম অদ্ভুতভাবে বসেছিল। যখন পিকা তার কাছে যায় তখন হঠাৎ আরুম তাকে জোরপূর্বক পানির নিচে চেপে ধরে এবং তাকে কিছু দেখতে বলে। সঙ্গে সঙ্গে পিকা অতীতে ফিরে যায় 5 বছর আগে যখন তন্ত্রী জীবিত ছিল এবং এখন আসল সত্য বেরিয়ে আসে। ডক্টর রিঙ্গো শুধুমাত্র দুর্নীতিগ্রস্তই ছিল না, বরং সে তন্ত্রীর উপর জোর জবরদস্তি করত। সে তন্ত্রীকে হুমকি দিয়েছিল যে যদি সে এই কথা কাউকে বলে তবে তাকে মেরে ফেলবে। এই কারণে তন্ত্রী খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকত এবং ইদাকে বলার চেষ্টাও করছিল, কিন্তু সে কোনোভাবেই বলতে পারেনি। একদিন তন্ত্রীকে একটি দড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং সবাই মনে করে সে আত্মহত্যা করেছে, কিন্তু আসলে তন্ত্রী তখনও জীবিত ছিল। সে ঝুলন্ত অবস্থায় ধীরে ধীরে শ্বাসরোধ হয়ে মারা যায়। যখন ইদা ঘটনাটি দেখে তখন সবার কাছে ব্যাপারটি আত্মহত্যা বলে মনে হয়। এখন বোঝা যায় হিরু ও মুমিনকে কেন তন্ত্রীর আত্মা মেরে ফেলেছিল। বর্তমানে আরুম এখনও আত্মার দখলে ছিল এবং সে পিকাকে পানির নিচে চেপে রেখেছিল। ঠিক তখনই টেটো সেখানে এসে পড়ে এবং আরুমকে এক চড় মারতেই সে জ্ঞানহীন হয়ে পড়ে। এবার পিকা স্বাভাবিক আচরণ করতে থাকে এবং আরুমকে ধরে নিয়ে যেতে থাকে। তখন ধীরে ধীরে আরুম ফিসফিসিয়ে পিকাকে বলে যে দ্বিতীয়বার যে তাকে আক্রমণ করেছিল সে আর কেউ নয়, বরং টেটো নিজেই। তিনি আরুমকে হুমকি দিয়েছিল যে যদি সে কাউকে কিছু বলার চেষ্টা করে তবে সে তাকে হত্যা করবে। এসব কথা শুনে পিকা এটি বুঝতে পারে এবং সে আরুমকে বের করে আনতে চেয়েছিল, কিন্তু তখনই টেটো জানতে পারে যে আরুম পিকাকে কি বলছে, আর তাই সে এখন আরুমের উপর আক্রমণ করে এবং পিকার হাতে ছুরি মারে, যার পরে সে পিকার সাথে কিছু খারাপ করার পরিকল্পনা করছিল। ঠিক তখনই ডক্টর রিঙ্গো পিছন থেকে আসে, যিনি কোনো না কোনোভাবে একটি তারের সাহায্যে টেটোর গলা চেপে ধরে তাকে অজ্ঞান করে দেয়। তারপর পিকা তার কাছে ক্ষমা চায়। এরপর আমরা জানতে পারি যে তন্ত্রীর সাথে রিঙ্গোর বিয়ে ঠিক হয়েছিল এবং তারা একে অপরকে খুব ভালোবাসত। যখন সে মারা যায় তখন সে গর্ভবতী ছিল, যা সবচেয়ে অবাক করা বিষয় ছিল। এদিকে রিঙ্গো ভাবছিল তন্ত্রীর গর্ভে থাকা শিশুটি তার নয়, বরং সম্ভবত টাটোর সন্তান। সে পুলিশকেও বলেছিল যে এই বিষয়ে খোঁজ নিতে, কিন্তু তখন টাটো পুলিশকে প্রচুর ঘুষ দিয়েছিল, যা রিঙ্গো এখন বুঝতে পারছিল।
এখন আমরা বুঝতে পারি যে ডক্টর রিঙ্গো তার ডায়েরিতে বিভিন্ন মেয়েদের চুল কেন রেখেছিল। মূলত এগুলো ছিল এক ধরনের নমুনা, যা বলে দিত কে সেই মেয়েদের ওপর জোর করেছিল। সে ভেবেছিল হয়তো তার ডায়েরির চুলের সঙ্গে টাটোর চুল মিলিয়ে দেখা গেলে প্রমাণ পাওয়া যাবে যে টাটো তাদের সঙ্গে অন্যায় করেছিল। কিন্তু আমরা বুঝতে পারি যে টাটো ধনী, অত্যন্ত ক্ষমতাশীল এবং পুলিশের সঙ্গে তার যোগাযোগ ছিল, যার কারণে সে এই সমস্ত ঘটনা চেপে রেখেছিল। এখন স্বাভাবিকভাবেই ডক্টর রিঙ্গো ছিল একজন সাধারণ মানুষ, যার কারণে সে বদনামের ভয়ে বেশি কিছু করতে পারেনি। সে তন্ত্রীকে ভুল ভেবেছিল, কিন্তু এখন সে তাকে মুক্ত করতে চেয়েছিল, যার একমাত্র উপায় ছিল পুরো হাইড্রোথেরাপি রুম ধ্বংস করা, কারণ তার আত্মা এই রুমে আটকে আছে। যখন তারা এই বিষয়ে কথা বলছিল তখন পেছন থেকে উঠে এসে টাটো রিঙ্গোকে দুবার ছুরি মেরে গুরুতর আহত করে এবং তখন সে মজা করে বলে যে তন্ত্রীর গর্ভে থাকা শিশুটি টাটোর সন্তান। এরপর পিকা দ্রুত আরুমকে বাঁচাতে বাইরে যায় আর টাটো অস্ত্র নিয়ে তার পিছু নেয়। পিকা ও আরুম বাইরে এসে অন্য জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু টাটো সেখানে এসে তাদের খুঁজতে থাকে। সে বলে যে আসলে প্রথমবার সে নিজের বাবাকে হত্যা করেছিল। সে জানায় যে তার বাবা অত্যন্ত নির্যাতনকারী ছিলেন এবং সেই ঘটনার পর থেকেই সে অন্যদের নির্যাতন করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। সে জানে যে তার বাবা তার মায়ের সঙ্গে জোরপূর্বক সম্পর্ক করত, যার কারণে সে নিজেও এই কাজ করতে শুরু করেছিল এবং সম্ভবত টাটোর বিবাহ বিচ্ছেদের কারণ ছিল এটি। একদিন সে তার বাবার পানীয়তে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলে। এমন সময় পিকা নিজে আরুমকে পাশে লুকিয়ে রেখে টাটোর সামনে আসে। টাটো তখন তাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে ইদা এসে উপস্থিত হয়, যে বাড়ি ফিরে যায়নি। সে রাগের বশে টাটোকে ছুরি মারে, কারণ সে বুঝতে পারে আসলে কি ঘটছে। এদিকে আমরা দেখি ডক্টর রিঙ্গো এখনো বেঁচে আছে। সে কোনো মতে নিজের ক্ষত সারিয়ে হাইড্রোথেরাপি রুম ধ্বংস করার কাজে লেগে যায়। ইদা টাটোকে মারাত্মকভাবে আহত করেছিল। এরপর যখন সে আরুমের কাছে যায় তখন আরুমের আচরণ দেখে ইদা বুঝতে পারে যে তন্ত্রীর আত্মা এখন তার ভেতরে। সে তাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ সে সত্যি তন্ত্রীকে খুব মিস করত। ঠিক তখনই টাটো পেছনে এসে ইদার গলা কেটে ফেলে, যার ফলে সে ঘটনাস্থলে মারা যায়। এখন টাটো পিকাকেও আঘাত করতে যাচ্ছিল, কিন্তু তখনই আরুমের ভেতরে থাকা তন্ত্রীর আত্মা ভয়ঙ্করভাবে টাটোর উপর আক্রমণ করে। প্রথমে সে তাকে ছুরি মারে, তারপর তার এক চোখ উপড়ে ফেলে। এবার টাটোকে শেষ করে দেওয়ার পালা। ঠিক তখনই পিকা এসে তাকে থামায়। সে চায়নি যে তন্ত্রী নিজে এই কাজটি করুক। সে প্রতিশ্রুতি দেয় যে টাটোকে জেলে পাঠাবে এবং সে তন্ত্রীকে অনুরোধ করে যেন সে স্বর্গে ফিরে যায়। তন্ত্রী এতে রাজি হয় এবং আরুম সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে যায়। পরের দিন সমস্ত ঘটনার রিপোর্ট লেখা হয় এবং চিকিৎসার পর টাটোকে অ্যাসাইলাম জেলে পাঠানো হয়। আর এখন আরুম ও পিকা অনেক সুখী ছিল। কিছুদিন পরে আমরা দেখি আয়ু, অর্থাৎ টাটোর প্রাক্তন স্ত্রী, হঠাৎ টাটোর কাছে যায়। এখানে আমরা অতীতের একটি দৃশ্য দেখি। যখন আয়ু প্রথমবারের মতো আরুমকে দেখেছিল তখন সে আরুমের পেছনে তন্ত্রীর আত্মাকে দেখতে পেয়েছিল এবং সে এটি টাটোকে বলেছিল, কিন্তু টাটো সেই সতর্কবাণী একেবারেই গুরুত্ব দেয়নি। এখানে আমরা লক্ষ্য করি যে আয়ু একরকম মনোবিদ্যাগ্রস্ত ছিল। তাদের জুটি একেবারে উপযুক্ত ছিল, কারণ আয়ু সবসময় বলতো যে সে টাটোর পাশে থাকবে। টাটো জেলের ভেতরে ছিল এবং যখন সে লোহার শিকলগুলোর কাছে আসে তখন আয়ু বলে, আমি সবসময় তোমার পাশে থাকবো। ঠিক তখনই আয়ুর চোখের সাদা অংশ কালো হয়ে যায়। সম্ভবত তন্ত্রীর আত্মা আয়ুর ভেতরে ছিল। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।